তারেক রহমানকে ইন্ডিয়া যাওয়ার জন্য মোদি দাওয়াত করেছে, ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য মরিয়া তারা তারেক রহমানকে। তারেক রহমানের ইন্ডিয়া যাওয়ার আগে আমাদের ঠিক করতে হবে আমরা ইন্ডিয়ার সাথে ঠিক কেমন সম্পর্ক তৈরি করব। ইন্ডিয়ার সাথে আমাদের ঐতিহাসিক লাভ হেইট একটা রিলেশন আছে, এটা সত্য। তারা আমাদের বৃহৎ প্রতিবেশী, এটাও সত্য। আমরা প্রতিবেশী পাল্টাইতে পারবো না, এটাও সত্য। সে হাসিনার শাসনকে তৈরি করছে, হাসিনাকে সর্বতভাবে সাহায্য করছে, এটাও সত্য। হাসিনাকে আশ্রয় দিছে, এই সব কিছু আমাদের বিবেচনায় আছে। কিন্তু এই সব কিছুর বাইরে ইন্ডিয়ার একটা ইডিওলজিক্যাল পজিশন দাঁড়িয়েছে। ইন্ডিয়া একটা বিশেষ চরিত্রের রাষ্ট্র হইয়া উঠছে। এইটা আমরা না বুঝলে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পারস্পরিক সম্পর্কের ভিত্তি কি হবে সেটা বুঝতে পারবো না, ঠিকও করতে পারবো না। ওই বিশেষ চরিত্রটা আমরা উপেক্ষাও করতে পারি না। আমাদের পারস্পরিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে ইন্ডিয়া যে আদর্শিক পাটাতনের উপরে দাঁড়ায় আছে সেটাকে বিবেচনায় নিতে হবে। আর এইটা আমরা না করলে আমরা আমাদের আত্মপরিচয়, আমাদের সিলসিলা, আমাদের আদর্শের সাথে গাদ্দারি করব। আসেন বুঝে দেখি ইন্ডিয়া সে আদর্শিক পাটাতন কি সেটা যে তৈরি করছে। এই অবস্থান বুঝতে হইলে ইসরায়েল ইন্ডিয়ার সম্পর্ককে আমাদের খুঁটায় খুঁটায় দেখতে হবে ঐতিহাসিকভাবে। আসেন আল্লাহর নামে শুরু করি। আমরা সেই দিনে ফিরে যাই ফেব্রুয়ারি মাসে, 25 ফেব্রুয়ারি 2026। ইরানে হামলার মাত্র 3 দিন আগে মোদি আসিছে ইসরায়েলে, প্লেন থেকে নামিচ্ছে। নেতানিয়াহু আর তার বউ দাঁড়ায় আছে, মোদিকে রিসিভ করবি প্লেনের গেটে। মোদি পকেটে হিন্দুত্ববাদের প্রতি গেরুয়া রঙের একটা রুমাল, বুঝিসাও। নেতানিয়াহুর বউ দাঁড়ায় আছে পুরা গেরুয়া পোশাক পইরা। নেতানিয়াহু আবার দেখাইতেছে, দেখো দেখো তোমার লগে ম্যাচিং করে আসিছে আমার বউ, কি মিল দেখিস, জমে ক্ষীর একেবারে। এডিটর সাহেব দেখানো ডা ঠিক আছে। 3 দিন পরে ইসরায়েল বোমা ফেলবে ইরানে আর আলী খামেনিরে মাইরা ফেলবে, মাসুম বাচ্চা ছাত্রীদেরকে মাইরা ফেলাবে। ওই সফরে আর একটা দৃশ্য, ইসরায়েলের পার্লামেন্টে, ওরা বলে নেসেট, আমরা যেমন পার্লামেন্টকে বলি সংসদ, উনকা আর কি। ইসরায়েলে এমপিরা উঠে দাঁড়ায়, হাততালি দিতেছে, করতালি দিতেছে, মোদি আসিছে। মাঝখানে দাঁড়ায় নরেন্দ্র মোদি। নেতানিয়াহু তারে পরিচয় করাই দিল এই ভাষায়, নরেন্দ্র আমার প্রিয় বন্ধু। তার একটু পরে আরো আগায় গেল, বন্ধুর চেয়ে বেশি আমার ভাই। মোদি উত্তরে কইল ইসরায়েল হলো বর্বরতার বিরুদ্ধে একটা রক্ষা প্রাচীর। খেয়াল করেন, বর্বরতার বিরুদ্ধে রক্ষা প্রাচীর, এটা মোদির নিজস্ব ভাষা না, এটা নেতানিয়াহুর ভাষা, এটা ইসরায়েলের ভাষা, যে ভাষায় তিনি পশ্চিমা শ্রোতাদের সামনে ইসরায়েলকে ব্যাখ্যা করেন, ইসরায়েলের শত্রুদেরকে পরিচিত করায় দেন, ইসলামকে বর্বর বলে পরিচয় করায় দেন। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী জেরুজালেমে দাঁড়ায় সেই শব্দগুলা ধার করে নিল। 2 দিনে 16টা চুক্তি হইল, কৃষি, প্রযুক্তি, শিক্ষা, পানি, নিরাপত্তা। সম্পর্ক আনুষ্ঠানিকভাবে উন্নীত হইল বিশেষ কৌশলগত অংশীদারিত্বে। প্রায় $1000 কোটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হইল। নেতানিয়াহু কইল ভারত এক বিরাট শক্তি, আর এই জোট 2 দেশের সামর্থ্যকে বহুগুণে বাড়ায় দেবে। কিন্তু আসল প্রশ্ন এটা না যে কি সই হইল, আসল প্রশ্ন কেন ঠিক সেই সময় এটা সই হইল। কারণ 2023 অক্টোবরে গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অনেক মিত্রের সাথে সম্পর্ক ভেঙে পড়ছিল। বলিভিয়া সরাসরি কূটনীতিক সম্পর্ক ছিন্ন করছে। জর্ডান, বাহরাইন, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, চিলি সহ অন্তত 1 ডজন দেশ তাদের রাষ্ট্রদূত তুলে নিছিল ইসরায়েল থেকে। দক্ষিণ আফ্রিকা তো আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাই ঠুকে দিছিল। আন্তর্জাতিক মঞ্চে তার অবস্থান কোণঠাসা। ঠিক সেই মুহূর্তে মোদির সফর ইসরায়েলকে যা দিল তা নিছক একটা অস্ত্র চুক্তি না, এটা হইল বৈধতা, লেজিটিমেসি। 140 কোটি মানুষের একটা দেশ যাকে আদর করে বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে পশ্চিমারা, হ্যাঁ বলতেই পারে। কারো কানা ছেলের নাম যদি পদ্মলোচন দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই, আছে কি? যাই হোক, তারা এসে কইল বিশ্বের সামনে দাঁড়ায় ইন্ডিয়া যে আমরা তোমার পাশে আছি। এইটা ছিল সেই লেনদেনের আসল বার্তা। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কয়েকটা স্তরে এইটা তৈরি হয়েছিল। আসেন সেই স্তরগুলো আসলে বুঝে দেখি। অনেক দিন থেকে এটা তৈরি হয়েছে। ফেব্রুয়ারির ওই সেই আলিঙ্গন, এটা হঠাৎ ঘটেনি, তার নিচে 4টা আলাদা স্তর আছে, আগেই কইছি। এই স্তরগুলো আলাদা করে না বুঝলে পুরো ব্যাপারটা কেবল 2 ডানপন্থী ফ্যাসিস্ট নেতার ব্যক্তিগত রসায়ন বলে মনে হবে, ব্যক্তিগত বন্ধুত্ব। এটা ভুল। ইসরায়েলের আসলে কি দরকার? ইসরায়েল একটা ছোট রাষ্ট্র এবং তার একটা স্থায়ী কাঠামোগত সমস্যা আছে। সেটা হইতেছে তার জনসংখ্যা তো কম, রাষ্ট্র ছোট, তার অস্ত্র শিল্প বিশ্বমানের, কিন্তু 90 লক্ষ মানুষের বাজার সেই শিল্পের গবেষণা উন্নয়নের খরচ বহন করতে পারে না। তার দরকার এমন একটা ক্রেতা যে যথেষ্ট বড়। ইসরায়েলি অস্ত্র রপ্তানি 56% যায় ইন্ডিয়ায়,
মানে অর্ধেকের বেশি, এক কাস্টমারই নেয় অর্ধেকের বেশি উৎপাদিত পণ্য। তার মানে ইসরায়েলের অস্ত্র ব্যবসাকে, তার গবেষণা উন্নয়নকে টিকায় রাখছে ইন্ডিয়ার টাকা। তার মানে বিএসএফ সীমান্তে আমাদের নাগরিকের উপরে যে গুলি করে সেটা ইসরায়েলের বন্দুক, ইসরায়েলের বুলেট, ইন্ডিয়া ক্রেতা হিসাবে ইসরায়েলের এই মারণাস্ত্রের ব্যবসা একাই টিকে রাখছে। এটা একজন খদ্দের না, এটা ব্যবসার মডেল। গাজার যুদ্ধের পর দুনিয়ার অনেক দেশ ইসরায়েলের দিক থেকে মুখ ফেরাই নিছিল। আমি নামগুলো আগেই বলছি, কিন্তু খেয়াল করে দেখেন এইগুলো হইতেছে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার গরিব এবং মাঝারি দেশগুলো। এদের চোখে ইসরায়েল তো এক ঘরে। আমেরিকা ইসরায়েলের বন্ধু, কিন্তু আমেরিকা তাকে এই দেশগুলোর কাছে ভালো বানাই দিতে তো পারে না, কারণ এই দেশগুলা আমেরিকাকেও পুরোপুরি বিশ্বাস করে না। ইন্ডিয়া পারে। ইন্ডিয়া নিজেই একটা বড় দেশ, 140 কোটি মানুষের দেশ। তারা বলে, মুখে বলে গণতন্ত্র আছে, আর এই গরিব দেশগুলোর জগতে তার একটা আলাদা ওজন আছে, কারণ সেও আসলে গরিব। তো সে আসলে তৃতীয় বিশ্বের একটা দেশ। তাই ভারত যখন প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ায়, সেটা আমেরিকার সমর্থনের চাইতে ইসরায়েলের জন্য অন্যরকম দামি হয়ে ওঠে। 2 নম্বর স্তরে ঐতিহাসিক বন্ধুত্ব আছে একটা ইসরায়েলের সাথে ইন্ডিয়ার। 1962 ইন্ডিয়া চীন যুদ্ধের সময় ইন্ডিয়া গোপনে ইসরায়েলের কাছে অস্ত্র চাইছিল। বেন গুরিয়ান অস্ত্র পাঠাইছিল। নেহরু পরে কৃতজ্ঞতা জানায় চিঠিও লিখছিল। চালাকি করে নেহরু বলছিল যে অস্ত্র আসুক, অস্ত্র পাঠান, কিন্তু ইসরায়েলি মার্ক ছাড়া, ইসরায়েলি পতাকা ছাড়া জাহাজে পাঠান, যাতে আরব বন্ধুরা আবার নাচ হইতে যায়। কিন্তু বেন গুরিয়ান বলছিল, না, আমার জাহাজেই যাবে, আমার পতাকা নিয়েই যাবে, নিলে নাও, না নিলে নিও না। শেষে ইসরায়েলি পতাকা উড়ায় অস্ত্র আসছিল। তারপরে 1965 যুদ্ধেও ইসরায়েল ইন্ডিয়াকে 160 মিলিমিটার মর্টার গোলা পাঠায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহায্য করছিল। যখন ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ফিলিস্তিনের পক্ষে ভোট দিচ্ছিল, তখন পিছনের দরজা খোলা, সামনে পিরিত দেখাইতেছে ফিলিস্তিনের সাথে, আর ব্যাকডোর খুলে দিছে ইসরায়েলকে। কেমন জাউরার জাউরা, আমার পিছনো দোয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে। আবার বলে অস্ত্র দাও, কেউ যেন টের না পায়। 1971 ইসরায়েল ইন্ডিয়ার মাধ্যমে এই আমাদের মুক্তি বাহিনীকে অস্ত্র এবং প্রশিক্ষণ দিছিল, বিশেষ করে ভারী মর্টার। এর সঙ্গে ইসরায়েলি প্রশিক্ষকও ছিল। এই ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবনের গবেষণায় রয়ের প্রধান RN কাওয়ের একটা নোট উদ্ধৃত হয়েছে, যাতে এই চালানের কথা আছে। সেই অস্ত্র শেষে ইন্ডিয়ান সেনা এবং মুক্তি বাহিনীর হাতে পৌঁছেছিল। এই যে ফজা পাগলারা মুক্তিযুদ্ধ সুদায়, সে মুক্তিযুদ্ধ হয়েছিল ইসরায়েলের অস্ত্র দিয়া। সি ট্রেনিং পাইছিল ইসরায়েলের প্রশিক্ষণের কাছ থেকে। ইয়াকঠু লজ্জা লাগে না গব্য করতে? এরপরে 98 সালে পোখরানে পরমাণু পরীক্ষা করলো ইন্ডিয়া। তারপরে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে পড়ছিল। কিন্তু ইসরায়েল ছিল সেই গুটি কয়েক দেশের একটা যারা পোখরানের নিন্দা করেনি, এবং নিষেধাজ্ঞার পরেও ইন্ডিয়ার সঙ্গে অস্ত্র এবং বাণিজ্য বাড়াইতেই থাকে। তারপর আসলো কার্গিল যুদ্ধ। উঁচু পাহাড় পাকিস্তানিরা দখল করে ফেলছিল, ইন্ডিয়ান ভূমি। কিছু করতে পারতেছে না ইন্ডিয়া, হটাইতে তো হবে ওদেরকে। তো প্লেন থেকে লেজার গাইডেড বোমা ফেলতে হবে। ইন্ডিয়ার হাতে যথেষ্ট ছিল না এটা, নজরদারি সরঞ্জামও নাই। ইসরায়েল পাঠাইল সার্সার এবং হেরন ড্রোন, লেজার গাইডেড বোমা, 160 মিলিমিটার মর্টার গেল। বুঝিসাও কি পিরিত? 3 নাম্বার লেভেলে। এটা খুব ইন্টারেস্টিং। শর্তহীন অস্ত্র, এটার মানে কি? পশ্চিমারা অস্ত্র বেছে, কিন্তু শর্ত দেয়। এই অস্ত্র প্রতিরক্ষার জন্য, এই অস্ত্র দিয়ে তুমি মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না, তুমি নিরস্ত্র মানুষের উপরে গুলি করতে পারবে না, যুদ্ধাপরাধ করতে পারবে না। পশ্চিমা অস্ত্র দিয়া কাশ্মীর, মণিপুরে ইন্ডিয়ান সেনারা যুদ্ধ করতে পারবে না। ইসরায়েলি অস্ত্রের সঙ্গে কোনো রাজনৈতিক বা মানবাধিকারের শর্ত আসে না। এই মানবাধিকারের শর্ত থাকে না যে অস্ত্র কিভাবে ব্যবহার হবে সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কাশ্মীর নিয়ে, মণিপুর নিয়ে কোনো চুলকানি থাকে না। আমেরিকা বা ইউরোপ থেকে অস্ত্র কিনলে শর্ত আসে, ইসরায়েল থেকে কিনলে আসে না। বাংলাদেশ সীমান্তে বিএসএফ ইসরায়েলি নজরদারি প্রযুক্তি ব্যবহার করে। টিথার ড্রোন, থার্মাল ক্যামেরা, ইনফ্রারেড এবং ভূগর্ভস্থ সেন্সর এগুলো ইউজ করে। যে ধরনের নজরদারি স্থাপত্য দিয়া ইসরায়েল তার নিজের সীমানা এবং ফিলিস্তিনের যে অংশ দখল করছে সে অংশ পাহারা দেয়। তারই একটা সংস্করণ, একটা এডিশন এখন বাংলাদেশের সীমান্তে বসানো। আমি বলি না যে ইন্ডিয়া আমাদের সাথে অধিকৃত ফিলিস্তিনের মতো আচরণ করে। ইন্ডিয়া তো অস্ত্র কিস্তিছে ইসরায়েলের কাছ থেকে, আবার টাইম মতো কিন্তু ইসরায়েলের কাছে নিজের তৈরি অস্ত্র বেচেও। জাতিসংঘের বিশেষ রিপোর্টিয়ার ফ্রান্সিসকো আলবানিজে 2025 অক্টোবর একটা প্রতিবেদন বাড়াইছিল। এর শিরোনাম হইতেছে গাজা জেনোসাইড এ কালেকটিভ ক্রাইম। ওইটাতে বলছে 2023 অক্টোবর থেকে 2025 অক্টোবরের মধ্যে 26টা দেশ ইসরায়েলে অন্তত 10টা অস্ত্রের চালান পাঠাইছে, এবং ইন্ডিয়া ছিল সেই দেশগুলোর একটা যারা সবচেয়ে ঘন ঘন অস্ত্র পাঠাইছে। আদানি এলবিটের যৌথ উদ্যোগের তৈরি হারমিস 900 ড্রোন গাজা এবং লেবাননের 2 জায়গাতেই ব্যবহার করা হয়েছে। এই আদানির কাছ থেকে আমরা বাড়ি বিদ্যুৎ কিনি, কি লজ্জা! ইন্ডিয়া ইসরায়েলের এই যে সম্পর্ক, এটার কেবল ক্রেতার বিক্রেতার সম্পর্ক না, এটা একটা যৌথ শিল্প, যেখানে ইন্ডিয়া ইসরায়েলের অস্ত্র কেনে, আবার ইসরায়েলের যুদ্ধের জন্য তারা অস্ত্র যোগায়ও। 4 নাম্বার স্তর, আদর্শের আত্মীয়তা। এটা কি?
হিন্দুত্ববাদ জায়নবাদকে একটা মডেল হিসেবে দেখে, এবং এটা মোদির আবিষ্কার না। এই বিজেপির মতাদর্শে যে প্রতিষ্ঠাতা তার নিজের লেখা, বিজেপির আদর্শিক গুরু বিনায়ক দামোদর সাভারকার 1920-এর দশকে লিখছিলেন যে জায়নবাদীদের স্বপ্ন যদি কখনো সত্যি হয়, যে প্যালেস্টাইন যদি একটা ইহুদি রাষ্ট্র হয়, তা আমাদের প্রায় ততটাই আনন্দিত করবে যতটা আমাদের ইহুদি বন্ধুদের করবে। হ্যাঁ, বুঝিসাও। 1947-এর ডিসেম্বরে যখন জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি দ্বিজাতিক আরব ইহুদি রাষ্ট্রের পক্ষে যুক্তি দিতেছে এবং প্যালেস্টাইন বিভাজনের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতেছে, সাভারকার সেই সিদ্ধান্তকে নিন্দা করছিল। মুসলিম তোষণ নাকি করতেছে ইন্ডিয়া। তো এই আকর্ষণটা কেন? কারণ জায়নবাদ ঠিক সেই জিনিসটা করে দেখাইছে যা সাভারকার হিন্দুদের জন্য চাইছিলেন। তো সাভারকার দুইটা জিনিস কি চাইছিলেন ইন্ডিয়ার হিন্দুদের জন্য, আসেন সেটা বুঝে দেখি। সাভারকার চাইছিলেন দুইটা জিনিস, এক মাতৃভূমির জন্য নৃতাত্ত্বিক একটা টান, আর পুণ্যভূমির প্রতি ধর্মীয় টান। দুইটাকে এক সুতায় গাঁথতে হবে। ইন্ডিয়ানদের কাছে ন্যাশনালিজম কিন্তু ইউরোপীয় ন্যাশনালিজম না, এটার সূক্ষ্ম ফারাক আছে। এটা আসেন বুঝে দেখি। রক্ত আর মাটি, জার্মান একটা ফ্রেজ আর কি, ব্রুট উন্ড বোডেন জার্মান ভাষায় বলে। নাৎসি যুদ্ধের জাতীয়তাবাদের এটা একটা বিশেষ ধারণা। জার্মান জাতীয়তাবাদের এর মূল কথা হইতেছে একটা জাতি গড়ে ওঠে দুইটা জিনিস দিয়া, রক্ত মানে বংশ, জাতিগত পরিচয়, আর মাটি মানে যে ভূখণ্ডে সেই জাতি বাস করে। অর্থাৎ ভূমির সাথে সম্পর্কটা এখানে নৃতাত্ত্বিক এবং ভৌগোলিক। এই মাটি আমাদের, কারণ আমাদের পূর্বপুরুষরা এখানে থাকছে। কিন্তু এই মাটি পবিত্র না, ধর্মীয়ভাবে পূজনীয় না, এটা নিছক জন্মভূমি, তীর্থভূমি না। জায়নবাদে ব্যাপারটা আলাদা, একদম আলাদা। ইসরায়েলের কাছে প্যালেস্টাইন ইসরায়েলের ভূমি, শুধু সেখানে আমরা থাকি এটা না, এটা ধর্মগ্রন্থে প্রতিশ্রুত পবিত্র ভূমি, ঈশ্বর প্রতিশ্রুত ভূমি। জেরুজালেম পবিত্র শহর। এইখানে যে ভূমির প্রতি টান, সেটা একই সাথে জাতিগত, আমরা ইহুদি জাতি, এবং ধর্মীয়। এই মাটি ঈশ্বর প্রদত্ত পবিত্র। এই দুইটা জিনিস, জাতি আর পবিত্রতা, এই একই ভূখণ্ডে মিশে গেছে। হিন্দুত্বে সাভারকার থেকে দ্বৈত টানটা তৈরি করলো ইহুদিদের মতো। তার সঙ্গে হিন্দু সেই যার কাছে ভারত একই সাথে পিতৃভূমি, পূর্বপুরুষের দেশ, এটা জাতিগত টান, এবং পুণ্যভূমি, পবিত্র ভূমি, যেখানে তার ধর্মের তীর্থ এবং উৎপত্তি, ধর্মীয় টান। এই দুইটি একসঙ্গে থাকতে হবে। আর এইখানেই সাভারকারের চতুর কৌশল। এই পুণ্যভূমি শর্তটাই মুসলিম এবং খ্রিস্টানদের সংজ্ঞাগতভাবে বাইরে ফেলে দেয়। কারণ তাদের পবিত্র ভূমি তো মক্কা আর জেরুজালেম, ভারতের বাইরে। তাদের কাছে ভারত পিতৃভূমি হইতে পারে, কিন্তু পুণ্যভূমি না। তাই সাভারকারের যুক্তিতে তারা পুরোপুরি হিন্দু জাতির অন্তর্ভুক্ত না। এই জন্যই মুসলমানদের বহিরাগত বলে, এই জন্যই খ্রিস্টানদের উপর আক্রমণ করে। আর একইভাবে অন্য দেশের হিন্দু সম্প্রদায়কে প্রবল আকর্ষণে টানে। হিন্দু হইতে হলে তো ভারতকে পিতৃভূমি আর পুণ্যভূমি দুইটাই মানতে হবে, তাছাড়া তো সে হিন্দু না। তুমি বাংলাদেশের নাগরিক হয়েছো তো কি হয়েছে? ইন্ডিয়াকে তুমি পিতৃভূমি আর পুণ্যভূমি না মানলে তুমি তো হিন্দুই না, বুঝেছেন? অন্য দেশে বাস করা হিন্দু সম্প্রদায়ের জন্য ভিন্ন দেশের নাগরিক বোধ জাগায় তোলাটাও সে অসম্ভব করে দিছে। এটা বাংলাদেশের হিন্দুদের জন্য সমস্যা, এটা সারা দুনিয়ার হিন্দুদের জন্য সমস্যা। তো ইন্ডিয়ারে কিছু বললে বাংলাদেশের হিন্দুরা খাও করে ওঠে কেন? খাও করে ওঠে এই জন্যে, কারণ তার কাছে তো ওইটা পুণ্যভূমি এবং পিতৃভূমি। বাংলাদেশের স্বার্থ যেখানে, সে বাংলাদেশের স্বার্থ দেখে না, সে দেখে ইন্ডিয়ার স্বার্থ, কারণ ইন্ডিয়া তার জন্য পুণ্যভূমি এবং পিতৃভূমি। ইসরায়েল যেমন সারা দুনিয়া থেকে ইহুদিদেরকে আসে নাগরিকত্ব নিতে বলে ইসরায়েল, সেই ইন্ডিয়া সেই রকম সারা দুনিয়া থেকে হিন্দুদেরকে নাগরিকত্ব নিতে বলে। হিন্দুরা কোথাও অন্য কোনো দেশ থেকে, বাংলাদেশ থেকে গেলে তাকে ঝট করে নাগরিকত্ব দিয়ে দেয় ইন্ডিয়া, ঠিক ইসরায়েলের মতো। তার মানে সাভারকার হিন্দুদের জন্য এমন একটা জাতীয়তাবাদ চাইছিল যেখানে জাতি, ধর্ম, পবিত্রতা একটা ভূখণ্ডে মিলবে। ইউরোপীয় রক্ত এবং মাটি মডেল এই কাজটা করতে পারে না, কারণ তাতে পবিত্রতার এই মাত্রাটা থাকে না। কিন্তু জায়নবাদ ঠিক এইটাই করে দেখাইছিল একটা কার্যকর নমুনা হিসাবে। তাই হিন্দুত্ব জায়নবাদকে আপন মনে করে। দুইটাই একই স্থাপত্যের, একই স্ট্রাকচার, জাতি, পবিত্র ভূগোল এবং একটা অভিন্ন শত্রু। সহজ করে বললে জার্মান জাতীয়তাবাদ বলে এই মাটি আমাদের, কারণ আমরা এখানকার। জায়নবাদ বলে আর হিন্দুত্ববাদ বলে আরো এক ধাপ বেশি, এই মাটি শুধু আমাদের না, এই মাটি পবিত্র, আর যার তীর্থ এখানে নাই সে পুরোপুরি আমাদের কেউ না। এরপরে আরেকটা জিনিস আছে, স্ট্র্যাটেজিক, জিও স্ট্র্যাটেজিক। মোদির সফরের ঠিক আগে ফেব্রুয়ারির ৩য় সপ্তাহে নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে একটা শব্দ শোনালেন, হেক্সাগন অফ অ্যালায়েন্স, জোটের ষড়ভুজ। ইসরায়েল, ভারত, গ্রিস, সাইপ্রাস এবং নাম বলা কিছু আরব, আফ্রিকান এবং এশীয় রাষ্ট্র। উদ্দেশ্য তার নিজের ভাষায় র্যাডিক্যাল অ্যাক্সিসের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো। ভূগোলটা একটু দেখেন। গ্রিস আর সাইপ্রাস পূর্ব ভূমধ্যসাগরের তুরস্কের মুখোমুখি, ইন্ডিয়া দক্ষিণ এশিয়া পাকিস্তানের মুখোমুখি, মাঝখানে উপসাগরীয় রাষ্ট্রগুলো। এটা কোনো মূল্যবোধ ভিত্তিক জোট না, এটা একটা ঘেরাওয়ের নকশা, যার দুই প্রান্তে দুইটা নোঙর। ভারত পূর্ব প্রান্তের নোঙর, এবং ভারত যা দেয় এই অঞ্চলে তা আর কেউ দিতে পারে না, একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যার সঙ্গে পাকিস্তানের স্থায়ী বৈরিতা, তুরস্কের সঙ্গে টানাপোড়েন এবং ইরানের সঙ্গে জটিল সম্পর্ক। তারপরে দেখেন এই যে জোটকে, এই জোটটাকে তো বাঁচায় রাখে টাকা, আদর্শ তো না, টাকা, বাণিজ্য, পণ্যের চলাচল। আর ঠিক সেই কাজটার জন্য একটা বিরাট পরিকল্পনা তৈরি হয়েছিল, নাম
আইমেক, IMEC, অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। সহজ কথায় ভারত থেকে ইউরোপ পর্যন্ত একটা বাণিজ্যের মহাসড়ক। সময়টা খেয়াল করেন, 2023-এর সেপ্টেম্বর দিল্লিতে G20 সম্মেলন, গাজা আগ্রাসন শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে 7টা দেশ আর ইউরোপীয় ইউনিয়ন একটা চুক্তিতে সই করলো। পরিকল্পনাটা এরকম, ভারতের পশ্চিম উপকূল থেকে জাহাজে পণ্য যাবে সংযুক্ত আরব আমিরাতে, সেখান থেকে রেলে চেপে সৌদি আরব আর জর্ডান প্যারায় পৌঁছাবে ইসরায়েলের হাইফা বন্দরে, তারপর আবার জাহাজে গ্রিস ইতালি হয়ে ইউরোপে। লক্ষ্য করেন কারাই পথে আইসা জুটছে, ভারতের কারখানা, উপসাগরের টাকা, আমিরাতের বন্দর আর ইসরায়েলের প্রযুক্তি, সব এক সুতায় গাঁথা। এটা ছিল চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ছিল, এটা সরাসরি পশ্চিমা জবাব। আর ইসরায়েলের কাছে এটা শুধু ব্যবসা ছিল না, এটা ছিল নিজেকে এশিয়া উপসাগর আর ইউরোপের সংযোগস্থলে একটা অপরিহার্য দেশ হিসাবে বসায় দেওয়ার সুযোগ। আর এই গোটা স্বপ্নটার মধ্যে ইন্ডিয়ার ইসরায়েল দাঁড়ায় দুই মেরুতে, এক প্রান্তে পণ্যের উৎস, অন্য প্রান্তে প্রযুক্তির কেন্দ্র। দুই দেশ শুধু অস্ত্র কেনা বেচার সম্পর্কে আটকায় নাই, তারা একসঙ্গে একটা অর্থনৈতিক ভবিষ্যৎ কল্পনা করছে। এই গোটা ভারত ইসরায়েলের সম্পর্কটার নিচে কোনো ভালোবাসা নাই। আদর্শের মিল আছে বটে, কিন্তু আসল জিনিস হলো হিসাব, ঠান্ডা নির্মম হিসাব। ইসরায়েলের দরকার একটা বিরাট খদ্দের যে তার অস্ত্রশিল্প বাঁচায় রাখবে, ভারত সেই খদ্দের। ইসরায়েলের দরকার গ্লোবাল সাউথ একটা বৈধতার মুখ, ভারত সেই মুখ। আর ভারতের দরকার এমন একটা অস্ত্র যোগানদার যে মানবাধিকার প্রশ্ন তুলবে না, কাশ্মীর নিয়ে চুলকাবে না। আর ইন্ডিয়ার দরকার একটা আদর্শিক কাঠামো, যেটা ইসরায়েল করে দেখাইছে, যেটা ইন্ডিয়া করতে চায়, ইসরায়েল ঠিক সেইটা। দুইটা রাষ্ট্র একই ছাঁচে গড়া, দুইটাই নিজেকে সংজ্ঞায়িত করে একটা মুসলিম প্রতিবেশীর বিপরীতে একটা ন্যায্য রাষ্ট্র হিসাবে। দুইটাই ভূমি, রক্ত আর পবিত্রতা মিশায় জাতি বানায়। দুইটাই বিশ্বাস করে প্রতিশোধী নিরাপত্তা। আর তাই যখন ভারতের প্রধানমন্ত্রী জেরুজালেমে দাঁড়ায় ইসরায়েলকে বর্বরতার বিরুদ্ধে রক্ষাপ্রাচীর বলেন, তখন সেটা নিছক কূটনৈতিক ভদ্রতা না, সেটা একটা স্বীকৃতি আমরা একই পথের যাত্রী। ইসরায়েলের আদর্শিক এশিয়ান ভার্সন ইন্ডিয়ার সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক হইতে পারে কি? ইন্ডিয়ার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক হবে কোন ভিত্তিতে? ইন্ডিয়া যাদেরকে বর্বর বলে, সেই বর্বরের প্রতিনিধি হয়ে তারেক রহমান যাইতেছে। ইন্ডিয়া তো আমাদেরকেও বর্বর বলে, বাংলাদেশকেও বর্বর বলে, কারণ বাংলাদেশ একটা মুসলমান প্রধান দেশ, সেই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে তারেক রহমান তো যাইতেছে। তারেক রহমানকেও সে বর্বর বলে। ইন্ডিয়া তো তার সবকিছু ডিফাইন করে ইসরায়েলের সাথে তার আদর্শিক সম্পর্কের ভিত্তিতে। আমেরিকা ইসরায়েলের বন্ধু, পৃথিবীর অনেক দেশ ইসরায়েলের বন্ধু, কিন্তু ইন্ডিয়ার মতো আদর্শিক বন্ধু কি? না। ইসরায়েলের একটাই আদর্শিক বন্ধু, তাহলে ইন্ডিয়া। ইন্ডিয়া ইসরায়েলের প্রতিচ্ছবি। এই ইন্ডিয়ার সাথে কেমন সম্পর্ক তারেক রহমান তৈরি করে, সেটার দিকে দেশবাসী লক্ষ্য রাখবে। আমরা বিশ্বাস করতে চাই আমাদের সাথে করা ইন্ডিয়ার ঐতিহাসিক জুলুম, হাসিনার শাসনকে বৈধতা দেওয়া, তাকে আখেরে ভারতে আশ্রয় দেওয়া আর ইসরায়েলের সাথে আদর্শিক নৈকট্য আমাদের পারস্পরিক সম্পর্ক গড়ার আগে মূল বিবেচ্য হবে। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।